ঢাকা মেডিকেলে ডাক্তারদের উপর হামলা ও সহিংসতার প্রতিবাদে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি। সব ধরনের সেবা বন্ধে চরম দুর্ভোগ। যে 24 ঘন্টা সময় দিয়েছিলেন গতকাল আজকে রাত 8টা পর্যন্ত, তার মধ্যে ইনশাআল্লাহ অ্যারেস্ট হবে। ডাক্তারের নিরাপত্তা দরকার এবং এই দাবি ডাক্তার শুধু না, সব পেশেন্ট দেশের মানুষের দাবি হওয়া উচিত। প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের ভালোবাসা জয় করার নির্দেশ তারেক রহমানের। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ। হাইকোর্ট বলল সব অপরাধের বিচার করবে অন্তর্বর্তী সরকার। হত্যা মামলায় ফের রিমান্ডে পলক টুকু জয়। গোপালগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে ঝরল 6 প্রাণ, আহত অন্তত 24 জন হাসপাতালে। ধারণা বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা। দুজনে লাগাই দিয়েছে, ড্রাইভার সামনে লাফ দিয়ে চলে গেছে, কাটামোটা খাইছে। চালকের কোনো সমস্যা আছে কিনা, ফিটনেস আছে কিনা গাড়ি, এগুলো আমরা খতিয়ে দেখে তারপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। বন্যার পানি ধীর গতিতে নামতে থাকায় কমছে না ভোগান্তি। বাড়ি ফিরে মেরামতের কাজ শুরু করেছেন অনেকে। বাড়ছে চর্ম ও পানিবাহিত রোগ। কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রবণতা তৈরি হচ্ছে, মন্তব্য ভোক্তার ডিজি। জ্বালানি তেলের দাম কমার প্রভাব বাজারে পড়া উচিত। চাঁদাবাজি না হওয়ার কারণে আপনার দাম কমে যাওয়ার কথা, তাহলে দাম না কমলে আমি বলবো যে এই ব্যবসায়ীরা সেই সুযোগটা নিচ্ছেন, অথবা আবার নতুন করে চাঁদাবাজি হচ্ছে। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হামলার প্রতিবাদ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেবাদান বন্ধ রেখেছেন চিকিৎসকরা। ডাক্তারদের এই কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এর আগে গতকাল নিউরো সার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হলে ইন্টার্ন চিকিৎসকদের মারধর করে স্বজনরা। এসব ঘটনায় বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে মধ্যরাতে খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে 2 গ্রুপের সংঘর্ষে আহতরা চিকিৎসা নিতে যান ঢাকা মেডিকেলে। অন্য আরেকটি গ্রুপ চাপাতি সহ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে পড়ে। এ সময় হাতে নাতে 4 জনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় হাসপাতালের কর্মচারীরা। এসব ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান চিকিৎসকরা। আমাদের রোগী ভর্তি, কিন্তু সিরিয়াস অবস্থা ডাক্তাররা দেখতেছে না, বুঝছেন? ওরা বলতেছে আমাদের পক্ষে করার কিছু নাই। আমি একজন ক্যান্সারের রোগী, আজকে আমার রেডিওথেরাপির ডেট। এই যে আমি হয়রানি শিকার হইতেছি, আমার এই ঘাট থেকে পূর্ণ করে দিবে। কালকে কাদের সাথে কি হয়েছে এটার জন্য তো আমরা সাধারণ পাবলিক এটা ভুক্তভোগী হইতে পারি না। হ্যাঁ, আমাদের প্রশ্ন হচ্ছে যে যাদের সাথে হয়েছে তখন তাদের সাথে ব্যবস্থা নিত, কিন্তু এখন যারা বিগত দিনগুলিতে ভর্তি আছে তাদের কি হবে? এদিকে আন্দোলনরত চিকিৎসকদের সাথে বৈঠক করেছেন হাসপাতালের পরিচালক। যে রোগী মারা গেছেন তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, পরিকল্পিতভাবে গতকাল বিকালে ইমার্জেন্সিতে এসে ভাঙচুর করা হয়েছে। পরিচালক হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরুর ঘোষণা দিলেও তা মানেননি আন্দোলনরত ডাক্তাররা। এ সময় দেশের সব হাসপাতালে তারা সেনা মোতায়েনের দাবি জানান। বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতিতে থাকবেন। দিনের পর দিন হসপিটালে কাটাই, আমার ফ্যামিলি লাইফ বলতে কিছু নাই, কিন্তু আমার এটা ভালো লাগে। কিন্তু তারপরেও আমি কর্মবিরতিতে যাচ্ছি, কারণ ডাক্তারের নিরাপত্তা দরকার এবং এই দাবি ডাক্তার শুধু না, সব পেশেন্ট দেশের মানুষের দাবি হওয়া উচিত। সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনারা জানেন যে সিকিউরিটির কথা আমি কাল বলেছিলাম। আমার আর্মির 2টা টিম 2 জন অফিসারের নেতৃত্বে ছিল, তারপরেও এক ঘটনা ঘটে গিয়েছে। আরো কিভাবে স্ট্রেনথেন করা যায় সে ব্যাপারে আমরা দেখছি। আমাকে অথরিটি বলেছেন তাদেরকে অ্যারেস্ট করা হবে। আপনারা যে 24 ঘন্টা সময় দিয়েছিলেন গতকাল আজকে রাত 8টা পর্যন্ত, তার মধ্যে ইনশাআল্লাহ অ্যারেস্ট হবে।
দর্শক, ঢাকা মেডিকেল কলেজের এখনকার পরিস্থিতি জেনে নেব সহকর্মী লামিয়া তিথির কাছ থেকে, এবং আমার আরেক সহকর্মী ফারহানা ন্যান্সিও সেখানে রয়েছেন। শুরুতে তিথির কাছে যাচ্ছি। তিথি, অচলাবস্থা নিরসনের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা? চিকিৎসকরা সেবা বন্ধ রাখার সিদ্ধান্তে কি এখনো অনড়? আমি যদি একটু দেখাই যে এখানে প্রশাসনিক ভবনে কিন্তু ঠিক তারা 2টা থেকে বলেছিল যে তারা কর্মবিরতিতে যাচ্ছে। ঠিক একইভাবে কিন্তু তারা কর্মবিরতির ঘোষণা দেওয়ার সাথে সাথে কিন্তু কর্মবিরতি কার্যকর শুরু হয়ে গিয়েছে। তারা কিন্তু জড়ো হয়েছে, তারা মোটামুটি স্লোগান দিয়েছে যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বিধায় তারা কিন্তু এই কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আমি যদি একটু দেখাই ছবিতে যে তারা কিন্তু সবাই এখন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা সব একত্রিত হয়েছে এবং তারা কিন্তু আরেক দফা ব্রিফিং করবে। তারা কিন্তু এর আগে পরিচালকের সাথে বৈঠকে বসেছিলেন, তখন কিন্তু 4 দফা দাবি তারা জানিয়েছিলেন। 4 দফা দাবি জানিয়েছিলেন এবং পরিচালক কিন্তু তাদেরকে আশ্বাস দিয়েছে যে রাত 8টায় যেহেতু তাদের 24 ঘন্টার আলটিমেটাম শেষ হবে, তখন পর্যন্ত কিন্তু যদি পারে যারা অপরাধী রয়েছে তাদের গ্রেফতার করবে। ইতিমধ্যে ব্রিফিং শুরু হয়ে গেছে। যদি আমি একটু ব্রিফিং এ চলে যাই তাহলে আমি একটু ব্রিফিং এ জানাই। তারই প্রেক্ষিতে আমরা আজকে সবাই এখানে এসেছি। প্রথমেই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে আপনারা সবাই কষ্ট করে এখানে সবাই উপস্থিত হতে পেরেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমি আবার বলতে চাই যে আমরা যারা চিকিৎসক সমাজ আছি আজকে আপনাদের সামনে এখানে এসে দাঁড়িয়েছি, আমরা আসলে এখানে আসার মতো কেউ না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি সবাই। আপনারা জানেন 2বারের যে মব এসেছে, এই 2বারের মবে আমরা চিকিৎসকরা নিজেরা কেউ 24 ঘন্টা, কেউ 36 ঘন্টা, কেউ 72 ঘন্টা করে ডিউটি করেছি। আপনারা আরো জানেন যে আমরা শুধু ডিউটি করেই শেষ না, মানবিকতার দিক চিন্তা করে আমরা নিজের পকেট থেকে ছাত্রদেরকে ওষুধ দিয়েছি, কাউকে খাবার দিয়েছি, কাউকে স্যালাইন দিয়েছি, কাউকে রক্ত দিয়েছি, নিজের শরীরে রক্ত দিয়েছি। আমরা আসলে বাংলাদেশের নাগরিক, উই আর বাংলাদেশ, উই আর ডক্টর। আমাদের তো এখানে আজকে আসার কথা ছিল না। আপনারা আমাদেরকে যদি সুরক্ষা দিতে পারতেন, পুলিশ প্রশাসন যদি আমাদেরকে সুরক্ষা দিতে পারত, তাহলে আজকে আমরা এখানে আসতাম না, আমরা ইমার্জেন্সি সার্ভিস দিতাম। গতকালকের যে ঘটনা, সেই ঘটনার রোমহর্ষ বর্ণনা করার জন্য আমাদের এই কলেজ ডক্টর শাহনেওয়াজ ভাইকে একটু অনুরোধ করছি, এটা বর্ণনা করবেন। ধন্যবাদ ডক্টর আহাদ। আমি ডক্টর মোহাম্মদ শাহনেওয়াজ বিশ্বাস, আমি নিউরোসার্জন, আমি রেজিস্ট্রার হিসেবে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে আছি। ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা, ধন্যবাদ আমাদের যে ডক্টর আছে এবং অন্যান্য হেলথ সেক্টরে যারা আছে। আসলে খুবই দুঃখজনক আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমি প্রথমেই বলে নিই, ডাক্তাররা আমরা আমাদের দেশের জনগণের এবং রোগীদের কোনো প্রতিযোগী না। আমরা তাদের ডাক্তার, আমরা তাদের সহযোগী, আমরা তাদের ব্যথায় সমবেদনা জানাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে গতকালকে আমাদের নিউরোসার্জারি ডিপার্টমেন্টের 201 নম্বর ওয়ার্ড বিকেলে অ্যারাউন্ড 3টা, সাড়ে তিনটা হবে, এ সময় কিছু দুর্বৃত্ত, ছাত্রধারী কিছু দুর্বৃত্ত আমাদের 201 নম্বর ওয়ার্ডের ভেতরে ঢোকে। সেখানে এমার্জেন্সি রোগীর অপারেশন করার জন্য ডক্টর মাশরাফি অপারেশন থিয়েটারে ছিল। তাকে দুর্বৃত্তরা টেনে হিচড়ে বের করে এবং তাকে প্রহার করে। ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান খুবই সিনসিয়ার একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, যে যদি তার যেদিন অ্যাডমিশন রোগী ভর্তি হয়, শনিবারে ইমরান হসপিটালে আসে, রবিবার সন্ধ্যায় চলে যায়, কোনো ফ্যামিলি লাইফ নেই, একটানা কাজ করে। এবং এটা শুধু ডক্টর ইমরানের ঘটনা না, প্রতিটা ট্রেনি ডক্টর, প্রতিটা নিউরোসার্জন, প্রতিটা অর্থোপেডিক সার্জন, প্রতিটা ক্যাজুয়ালিটি সার্জন এইভাবেই সেবা দিয়ে থাকে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এই সেবার মান আরো অনেক বেড়ে গেছে। যেটা বলছিলাম যে ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান ছুটে যায়, তখন দুর্বৃত্তরা ডক্টর ইমরানের উপরে প্রথমে ভার্বালি হ্যারাস করে। এইটা দেখে আমি পাশের অপারেশন থিয়েটার ক্যাথ ল্যাবে ছিলাম, আমি একজন নিউরোসার্জন, আমি ওদের চেয়ে একটু সিনিয়র, আমার দায়িত্ববোধ থেকে তাদেরকে সেভ করার জন্য এগিয়ে গিয়েছিলাম। তখন পুরো আক্রোশটা আমার উপর চলে আসে, তারা আমাকে ভার্বালি এবং ফিজিক্যালি হ্যারাস করতে থাকে।
ইতিমধ্যে যেহেতু 40 জনের মতো হবে, 30-40 জন একটা গ্রুপ ডক্টর ইমরানকে 201 নম্বর ওয়ার্ডের ভেতরে সিসিটিভি ক্যামেরা অফ করে তাকে বেধড়ক মারপিট শুরু করে এবং 201 নম্বর ওয়ার্ড থেকে টেনে হিচড়ে মারতে মারতে ডাইরেক্টর রুমে নিয়ে আসে, যেটা 201 নম্বর ওয়ার্ড থেকে ডিস্টেন্স প্রায় 200 মিটার বা 250 মিটারের মতো। সবগুলো রোগীর সামনে দিয়ে একজন ডক্টরকে মারতে মারতে বেধড়ক ভাবে নৃশংসভাবে মারতে মারতে ডাইরেক্টর রুমে আসে। শুধু সেখানেই ক্ষান্ত হয় না, ডাইরেক্টর রুমে চেয়ারে বসিয়ে তাকে ফিজিক্যালি এবং ভার্বালি টর্চার করতে থাকে এবং আমাকে 201 নম্বর ওয়ার্ড থেকে আমাকেও টেনে ডাইরেক্টর রুমে নিয়ে আসা হয়। যেহেতু আমি ওদের দুজনের মধ্যে সিনিয়র ছিলাম, আমার কাছে তাদের দাবি দেওয়া পেশ করে যে তাদের রোগী মারা গিয়েছে, এখানে কার ভুল ছিল তদন্তাধীন একটা বিষয়। এখানে ডাক্তারকে আগেই খুনি বানানো হয়েছে, ডাক্তারকে অ্যাসল্ট করা হয়েছে এবং যে ডাক্তারকে মারা হয়েছে তারা এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। যে রোগী মারা গিয়েছে তার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, এটা জেনেও তাদের উপর অত্যাচার করেছে, আমাদের উপর অত্যাচার করেছে। ডাইরেক্টর রুমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সামাদ ভাইয়া যখন এসেছেন ডাইরেক্টরের কথায়, এখানে একটু বলে রাখি, যখন ডক্টর ইমরানকে মেরেছে তখন মানে এত বেধড়ক মেরেছে, আমি আমার ডিপার্টমেন্ট হেড প্রফেসর শফিকুল ইসলাম স্যারকে বলেছি, স্যার ডক্টর ইমরান মারা যাবে যদি প্রশাসনের কেউ না আসে, তাহলে কি পর্যায়ে তাকে মারতে। ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ব্রিফিং শুনছিলাম আমরা। আরও একবার ঢাকা মেডিকেলে যেতে চাই। জরুরি বিভাগে রয়েছেন সহকর্মী ফারহানা ন্যান্সি, জরুরি বিভাগের সামনে রোগী এবং তাদের স্বজনদের ভিড় এখনো রয়েছে কিনা, কি বলছেন তারা? শাওন, জরুরি বিভাগের সামনে রোগীদের এবং স্বজনদের ভিড় রয়েছে এবং ভিড় বাড়ছে আস্তে আস্তে। যেটা জানাতে চাই যে জরুরি বিভাগ একেবারে অচল, জরুরি বিভাগে কোনো ধরনের কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না। যারা দূর দূরান্ত থেকে আসছে, যারা রাজধানীতে রয়েছে তারা হয়তো অনেকে জেনে গেছে, সেই কারণে হয়তো আসছে না এমন আছে, এবং যারা হয়তো অ্যাম্বুলেন্স থেকে, আমি বাইরে অ্যাম্বুলেন্সে কথা বলেছি, অ্যাম্বুলেন্সে অনেক রুগী রয়েছেন যারা ভর্তি করাতে এসেছে কিন্তু তারা ভর্তি হতে পারছে না দেখে অ্যাম্বুলেন্সেই তাদের রুগী অপেক্ষা করছে যে কি হবে, বৈঠকের সিদ্ধান্ত কি হবে কিংবা চিকিৎসা দেবে কিনা সেই খোঁজ খবরগুলো স্বজনরা নেওয়ার চেষ্টা করছে। যেখানে মুন্সিগঞ্জ থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, মাদারীপুর থেকে দূর দূরান্ত থেকে রুগীরা এসেছে। হার্টের পেশেন্ট আছে, কিডনির পেশেন্ট আছে, সিরিয়াস যারা রুগী আছে, যারা ফলো আপে এসেছে, এমন যারা এসেছে তারা ভোগান্তির কথা বলেছে, ক্যান্সারের রুগী রয়েছে তারা ভোগান্তির কথা বলেছে। এবং আমরা ভেতরে গিয়েছিলাম, ওয়ার্ডগুলোতেও দেখা গেছে নার্সরা তারা যারা ভর্তি রয়েছে তাদেরকে সেবা দিচ্ছে, কিন্তু যারা চিকিৎসক রয়েছে সেই চিকিৎসকরা বলছে যে তাদের নিরাপত্তার জন্য তারা চিকিৎসা সেবা বন্ধ রেখেছে এবং যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই চিকিৎসা সেবা তারা বন্ধ রাখবে। এখানে এসেছি, তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, যারা রুগী রয়েছেন তারা বলেছেন যে তারা আসলে সাধারণ রুগী, তারা গতকালের যে ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ঘটনার কিছুই জানে না। কেন তারা সাধারণ যে জনগণ, সেই জনগণ কেন যে নাগরিক সুবিধা, মৌলিক সুবিধা, চিকিৎসা সেবা, সেই সেবা কেন পাবে না, তারা বারবার গণমাধ্যমের সামনে প্রশ্ন রাখছিল। শাওন, ন্যান্সি, অনেক ধন্যবাদ আপনাকে। বিএনপি দেশের গণতন্ত্রের উত্তরণ ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে 46 বছর ধরে কাজ করছে, একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, আওয়ামী লীগ বাকশাল করেছে আর বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ফখরুল বলেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠাই দলের লক্ষ্য। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার শপথ নিয়েছে বিএনপি, এমনটাও জানান মির্জা ফখরুল। প্রায় 46 বছর এই রাজনৈতিক দলটি বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, অর্থনৈতিক সংস্কারের একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি তিনি সৃষ্টি করেছিলেন। সমস্ত দলগুলোকে যেখানে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা করে বাকশাল করেছিল, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা দিয়ে
মানুষের মন জয় করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, খেয়াল রাখতে হবে কোনো মানুষ যেন হয়রানিমূলক হামলা মামলার শিকার না হয়। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিভিন্ন দল মতের সমন্বয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠাতার আকস্মিক মৃত্যুর পর দলের হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। অস্থিতিশীল দেশে স্থিতিশীলতার বার্তা দিয়ে বিভিন্ন সেক্টরের যোগ্য ব্যক্তিদের নিয়ে বিএনপি গঠন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ব্যক্তিগত সততা, নিষ্ঠাসহ আরও বিভিন্ন কারণে অল্প সময়ে সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠে দলটি। এরপর রাজনীতির নানা বাঁকে ঘটেছে নানা ঘটনা। গত ৫ আগস্ট রাজনীতির পট পরিবর্তনে ক্ষমতায় না আসলেও চাঙ্গা হয়ে উঠেছে বিএনপি নেতাকর্মীরা। দলীয় প্রধানের তরফ থেকেও বার্তা দেওয়া হয়েছে সহ অবস্থানের। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। ৪৫ বছরের পথচলায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল বেশ কয়েকবার। বহু ঘাত প্রতিঘাত মোকাবেলা করেছে বছরের পর বছর। ২০০৭ থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ভয়াবহ দুঃসময় গেছে বিএনপির। নেতাকর্মীরা দিশেহারা ছিল পুলিশ আর আওয়ামী নির্যাতন নিপীড়নে। মামলা, হামলা, জেল জুলুমে তটস্থ থাকতে হয় তাদের। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। জনগণ বিএনপিকে বিশ্বাস করে, বিএনপিও জনগণকে বিশ্বাস করে, কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। সংকটময় সময়টাতে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে দল চালিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাজার মাইল দূরে থেকে কর্মী সমর্থকদের প্রেরণা দিয়েছেন তিনি। আপনারাই বিএনপির প্রাণ। শত নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, হয়রানির শিকার হয়েও আপনারা জাতীয়তাবাদের আদর্শ বিচ্যুত হননি। আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। খেয়াল রাখবেন, কেউ যেন হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন। তবে বিএনপির উপর সবচেয়ে বড় ধাক্কা আসে দল গঠনের মাত্র ৩ বছরের মাথায়। নির্মম নৃশংসভাবে হত্যা করা হয় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে। শোক কাটিয়ে কিছুদিনের মধ্যেই রাজনীতিতে আসেন খালেদা জিয়া। শক্ত হাতে ধরেন বিএনপির হাল। তার নেতৃত্বে দেশের অন্যতম বৃহৎ দলের স্বীকৃতি পায় বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন শেখ হাসিনা, দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে নতুন ইমেজে জনগণের কতটা কাছাকাছি যেতে পারবে বিএনপি, সেটাই এখন দেখার অপেক্ষা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি A.K. মাসুদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রিটকারীকে আশ্বস্ত করে হাইকোর্ট বলেছেন, ছাত্র জনতাকে যারা গুলির নির্দেশ দিয়েছে বা গুলি করেছে তাদের বিচারের বিষয়ে সরকার আন্তরিক। গুলির নির্দেশ দিয়েছে ব্যক্তি, সেক্ষেত্রে অপরাধ করেছে ব্যক্তি, দল নয়। এ সময় রিটকারী পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আদেশ চাইলে হাইকোর্ট বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এরই মধ্যে সুইস ব্যাংক কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সঙ্গে অর্থ ফেরত আনার বিষয়ে কথা বলেছেন। হাইকোর্ট জানান, সব অপরাধের বিচার হবে। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া ১৯ আগস্ট এই রিট করেছিলেন।
আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে পৃথক দুটি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আরও 6 দিনের রিমান্ড হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত রিমান্ডের আদেশ দেন। এদিকে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতেরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুনায়েদ আহমেদ পলক, যিনি আইসিটি প্রতিমন্ত্রী, ওনার বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে দুটি মামলায় 3 দিন করে মোট 6 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং অপর আসামিদেরকে প্রত্যেককেই 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই মামলাগুলো হচ্ছে আদাবর থানা, সূত্রাপুর, লালবাগ এবং বাড্ডা থানার মামলা এবং প্রত্যেকটি ঘটনার এফআইআরভুক্ত আসামি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন সহ 80 জন নেতাকে ভাঙচুর ও নাশকতার মামলা থেকে খালাস দিয়েছে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত। 2018 সালের 24 ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে ভাঙচুর ও নাশকতা মামলার বিচারিক কার্যক্রম সমাপ্তি শেষে খালাস প্রদান করা হয়। এই মামলার আইনজীবী জাকির হোসেন জুয়েল জানিয়েছেন, দীর্ঘদিন আইনি কার্যক্রম চলেছে। সাক্ষীরা নির্ভয়ে জবানবন্দি দিতে পারায় এই মামলা থেকে খালাস পেয়েছেন আসামিরা। এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন এই আইনজীবী। এটা একটা কল্পিত ঘটনা। এই কল্পিত ঘটনাকে কেন্দ্র করে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং এই আসামিরা এই সকল ঘটনার সাথে জড়িত না। তারা নির্দোষ, তারা নিরপরাধ, তারা আদালতের কাছে ন্যায় বিচার চায়। দালিলিক বিষয়গুলো বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং আমরা জেরা করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সকল আসামিকে খালাস প্রদান করেছে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করা হয়েছে। জামায়াতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, ডিসমিস ফর ডিফল্ট হিসেবে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করতে আবেদন করা হয়েছে। বিষয়টি চেম্বার আদালতে উপস্থাপন করা হবে আজই। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। তবে আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজের আদেশ দিয়েছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 24 আরোহী। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পুলিশের ধারণা বাস চালকের বেপরোয়া গতির কারণে ঘটেছে দুর্ঘটনা। নিহতরা বেশিরভাগই খুলনার বাসিন্দা। ট্রাকের সাথে সংঘর্ষের পর বাসের চিত্র, ভয়াবহ অবস্থা। সাত সকালেই গোপালগঞ্জের সড়কে মৃত্যুর মিছিল। রোববার সকাল 8:45 খুলনা থেকে রাজধানী যাচ্ছিল ইমাদ পরিবহনের একটি বাস। ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানীর মাঝিঘাটি এলাকায় ঘটে দুর্ঘটনা। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের। ঘটনাস্থলে নিহত হয় 5 জন। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে, সেখানেও প্রাণহানি। 4টা ডেড বডি বের করে রাখি, একটা ডেড বডি বের করতে পারি। একটা ডেড বডি না বের করার কারণে স্টিয়ারিংটা পরবর্তীতে তার পড়ছিরে পরবর্তীতে বের করা হয়েছে। দুজনে লাগাই দিয়েছে, ড্রাইভার সামনে লাফতে চলে গেছে, কাটামোটা খাইছে। যারা আছেন তাদের খুলনা, কেউ ঢাকা, ফরিদপুরে প্রেরণ করা হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। এখনও চেষ্টায় আছি কীভাবে তাদেরকে সুস্থ করা যায়, এই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। নিহতদের মধ্যে বেশিরভাগই খুলনার বাসিন্দা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পুলিশের ধারণা বাসের বেপরোয়া গতি দুর্ঘটনার জন্য দায়ী। এই ঘটনা আমরা খতিয়ে দেখব, কার কি অবহেলা আছে কিনা, চালকের কোনো সমস্যা আছে কিনা, ফিটনেস আছে কিনা গাড়ি, এগুলো আমরা খতিয়ে দেখে তারপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ধীর গতিতে বানের জল নামায় কমছে না দুর্ভোগ। বাড়ি ফিরে ঘর মেরামত শুরু করেছেন অনেকে। লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন 5 উপজেলা। স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। প্রকট বিশুদ্ধ পানি ও খাবারের সংকট, চরম ভোগান্তিতে 10 লাখ বানভাসী। ফেনীতে এখনও ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা।
পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ, অনেকের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। কুমিল্লার প্লাবিত 14 উপজেলা থেকে ধীরগতিতে নামছে বানের জল, তবে এখনো 11 লাখ মানুষ পানিবন্দী। যারা ঘরবাড়িতে ফিরেছেন তারা মেরামতে ব্যস্ত। নোয়াখালীর কিছু এলাকায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন, ছড়াচ্ছে চর্ম ও পানিবাহিত রোগ। যেহেতু পাক করতে পারে না, খাইতে পারি না, আমরা অনেক কষ্টে জীবন যাপন করতে আছি। জলাবদ্ধতা হচ্ছে খাল দখল করার কারণে। কিছু ক্ষমতাবান লোক খালগুলো দখল করে রাখছে, অপরিকল্পিত ব্রিজ করে রাখছে, যার কারণে পানি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, আমাদের বন্যা পানিগুলো নামতেছে না। বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, শরীরের পোস্কা, পায়ের চুলকানি এগুলো বাড়তেছে। চরম অবস্থায় আমরা বসবাস করতেছি, আর যেভাবে দ্রুত গতিতে পানি নামার কথা সেভাবে তো নামতেছে না। বন্যা পরিস্থিতি জানবো এই মুহূর্তে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাদের পলাশ। পানি তো নেমে যাচ্ছে, বন্যার এখনকার পরিস্থিতি জানতে চাই এবং জানতে চাই ক্ষতিগ্রস্ত হয়েছে সবচাইতে বেশি কোন কোন এলাকা। হ্যাঁ শাওন, চাঁদপুরের 4টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী ছিল, যদিও সেটা এখন কমে এসে 90,000-এর মতো হয়েছে। এখনো প্রায় 4,000 মানুষ আশ্রমে অবস্থান করছেন, আশ্রয় কেন্দ্রগুলোতে। আর আমাদের চাঁদপুরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাহরাস্তিতে, বিশেষ করে ঘরবাড়ি যেসব কাঁচা ঘরগুলো ছিল সেসব কাঁচা ঘর থেকে পানি গেছে, কিন্তু ভোগান্তি এখন কোনোভাবেই কম নেই। ঘরের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এখন ব্যস্ত বা ঘর সংস্কারের কাজে ব্যস্ত তারা। তাদের যে মাটির ঘরগুলো ছিল বিশেষ করে কাঁচা ঘর, সেসব ঘর কিন্তু সবচেয়ে বেশি নষ্ট হয়েছে। আর কারণ ফরিদগঞ্জে প্রচুর পরিমাণে মাছের ঝিল ঘের ছিল, সেসব ঘেরের মাছ কিন্তু চলে গেছে। সেই হিসেবে আমরা দেখছি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে চাঁদপুরে প্রায় 86 কোটি টাকার এই মাছের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া মৎস্য যে আছে মাছেরও প্রায় 2.25 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখন পানি কমছে, কিন্তু আসলে ভোগান্তি কোনোভাবেই কমছে না, কারণ এখনো যে নিম্নাঞ্চল এলাকা আছে সেসব নিম্নাঞ্চল এলাকায় এখনো পানি রয়ে গেছে। যদিও মানুষের মাঝে যে আতঙ্ক বিরাজ করছে গত 1 সপ্তাহের যে পানের পানি, সেই পানিটা যদিও কমেছে, তাদের মধ্যে এখনো সেই স্বাভাবিক জীবনযাত্রায় কবে ফিরে সেটা আসলে এখন দেখার বিষয়। সেক্ষেত্রে কিন্তু সরকারি যে সহযোগিতা আছে, খাদ্য সহায়তা না পেয়েছে, কিন্তু এখন এই ঘর মেরামত বা কোনো সংস্কার কাজে তাদের এই আর্থিক সহায়তার দাবিটি কিন্তু করছে। শাওন, ধন্যবাদ আপনাকে। কোথাও কোনো খাদ্য সংকট নেই, এই কারণে এবছর চাল আমদানি করা হবে না, এই তথ্য জানিয়েছেন খাদ্য সচিব ইসমাইল হোসেন। তিনি বলেছেন বর্তমানে 19,73,433 মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। সকালে সচিবালয়ে তিনি বলেন, পানি নেমে গেলে বন্যা এলাকায় খাদ্যের দরকার হবে। প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে 14টি জেলায় 3 মাসব্যাপী স্পেশাল ও ওএমএস আগামী 3 মাস চাল আটা ভর্তুকি মূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য চালের দাম 30 টাকা কেজি, খোলা আটা 24 টাকা এবং প্যাকেট আটা 2 কেজি 55 টাকায় বিক্রি হবে বলে জানান তিনি। মাথাপিছু সর্বোচ্চ 5 কেজি চাল ও 5 কেজি আটা কিনতে পারবেন বন্যার্তরা। খাদ্যের সরবরাহ চ্যানেল সবসময় চলমান ছিল, তবে এখন একদম স্মুথ আছে, কোথাও কোনো সংকট নাই। আমরা পারচেজের কোনো প্রস্তাব এখন পর্যন্ত পাঠাইনি, এটা খুব শীঘ্রই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা জানেন যে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, ওনার সম্মতি দিলে আমরা এটা পারচেসিং এ যাব। আকস্মিক এবং বড় ধরনের বন্যার পূর্বাভাস দেওয়ার জন্য চীন, ভারত, নেপাল ও ভুটান সহ উজানের দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সব তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আজ এক পর্যালোচনা সভায় কথা জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। দেশগুলোর মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ভবিষ্যতে জানমালের নিরাপত্তায় তথ্য জানা দরকার, আর পরিবেশকে সাইডে রেখে সরকার কোনো উন্নয়ন কাজ করতে পারবে না। ফেনী, কুমিল্লায় বন্যা নিয়ে গণশুনানি করার কথাও জানান পরিবেশ ও পানি বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, 53 বছরের বৃষ্টিপাত সংক্রান্ত তথ্য আদান প্রদানের সমঝোতায় যেতে পারেনি ভারত। আন্তরিকতা না উদ্যোগের ঘাটতি, সেটাও যাচাই করা দরকার বলে মনে করেন তিনি। এ সময় আরও জানান, নিকলি হাওরের অল ওয়েদার রোডটি হবে পরিবেশের ক্ষতি নিরূপণের মাপকাঠি। তারপর হাওর অঞ্চলের বাঁধ বা অবকাঠামো নির্মাণ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
সকল উজানের দেশকে আমরা বলবো যে জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষিতে আমাদের জরুরি হয়ে গেছে এই তথ্যগুলো নিয়মিতভাবে আদান প্রদান করা। তা নয়তো বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল, এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই উজানের দেশকে আমরা এর আগে যে সিদ্ধান্তগুলো হয়েছে, এর আগে যে আমরা বলেছি, সেগুলো রেফারেন্স দিয়ে একটা চিঠি পাঠাবো। জ্বালানি তেলের দাম কমার প্রভাব বাজারে পড়া উচিত বলে মনে করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানান, ব্যবসায়ীরা সদাচরণ করছেন না। বন্যার কারণে রাজধানীতে ডিমের দাম বাড়ার কোনো কারণ ছিল না, অথচ বেড়েছে। সকালে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, এখানে প্রতিদিন রাতে কোটি টাকার বেশি চাঁদাবাজি হতো। এখন যদি না হয়ে থাকে তাহলে পণ্যের দাম কমার কথা। জানতে পেরেছি নতুনভাবে চাঁদাবাজির প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। অভিযান পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার জানান, হাত বদলের কারণে এই সবজির দাম দ্বিগুণ হচ্ছে। ব্যবসায়ী নেতা হেলাল উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছাতে দুবারের বেশি হাত বদল হওয়া ঠিক না। চাঁদাবাজি না হওয়ার কারণে আপনার দাম কমে যাওয়ার কথা, তাহলে দাম না কমলে আমি বলবো যে এই ব্যবসায়ীরা সেই সুযোগটা নিচ্ছেন, অথবা আবার নতুন করে চাঁদাবাজি হচ্ছে। আমাদের কাছে ইতিমধ্যে রিপোর্ট আসছে, আবার নতুন করে চাঁদাবাজির আপনার কি বলবো যে প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। এসালম গ্রুপের মালিকানাধীন ব্যাংক সহ বেসরকারি 9টি ব্যাংকের লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের সব বিভাগের কাছে সংস্থাটির প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুস শাকুর স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়। এর মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক সালমের মালিকানাধীন। বাকি 3টি হল পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। এই নির্দেশনার ফলে বন্দর কর্তৃপক্ষের কেউ এসব ব্যাংকের চেক বা পে অর্ডার দিতে পারবে না। চট্টগ্রাম বন্দর যে সকল ব্যাংকিং কার্যক্রম করে, যে সকল ব্যাংকের সাথে, বিশেষ করে 4টা ব্যাংকের ব্যাপারে আমরা আগেই এদেরকে নির্দেশনা দিয়েছি আমাদের যে পরিমাণ টাকা ওখানে স্থায়ী আমানত হিসেবে আছে সেগুলো ফেরত দেওয়ার জন্য। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। সকালে জেলা জামায়াত অনুষ্ঠানটির আয়োজন করে। অংশ নেন 14 শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের উপর তাগিদ দেন তিনি। পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে 2 লাখ টাকা করে 28 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। 15 বছরের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে। এর সংস্কার লাগবেই। এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয়, এটা অর্থবহ ইলেকশন হবে না। এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই। সরকার পতনের পর ঢাকার যে কয়টি থানায় হামলা হয়েছিল তার অন্যতম যাত্রাবাড়ি থানা। পুরো ভবন পুড়ে শেষ, লুট হয়েছে অস্ত্র। নিকটবর্তী ডেমরা থানায় সীমিত পরিসরে চলছে যাত্রাবাড়ি থানার কার্যক্রম। রাজধানীর থানার পুলিশিং কার্যক্রম নিয়ে রাব্বি সিদ্দিকীর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন দিহান তালুকদার। ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীতে পুলিশের সাথে সংঘর্ষে অনেক প্রাণহানির ঘটনা ঘটে। সরকার পতনের আগে পরে 3 দিন পুলিশের বেশ কিছু স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যরা থানায় আসতে সাহস পাননি। 9 আগস্ট রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু করা হয়। তবে যাত্রাবাড়ি থানায় এসে দেখা যায় পুড়ে যাওয়া থানা ভবন মেরামতের কাজ চলছে। নেই কোনো পুলিশ সদস্য, নেই আনসার সদস্য, আছে উৎসুক জনতা। আর লুট ঠেকাতে কয়েকজন শিক্ষার্থী থানা পাহারা দিচ্ছেন। এখানে ভাঙ্গাচুরা আছে, আমরা যদি ছাত্ররা যদি এগুলো পাহারা না দিতাম তাহলে এগুলো সব চলে যেত, এই গেটটাও থাকতো না, কিছুই থাকতো না। আমাদের এই থানায় প্রশাসন না থাকার কারণে আমরা কোনো কেস নিতে পারতেছি না। এই কারণে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের থানায় প্রশাসন আসুক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রাবাড়ি থানা। এই থানার পুরো ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই সাথে লুট হয়েছে অস্ত্র এবং
বেশ কয়েকজন পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হতে আরও অনেক সময় লাগবে। ড্যামরা থানায় বসে চলছে যাত্রাবাড়ি থানার কার্যক্রম। ডিউটি অফিসার জানালেন কোনো রকম জোড়াতালি দিয়ে তাদের কাজ চলছে। চুরি ও হারানোর জিডি নিচ্ছেন তারা। ভালো সেবা পাইছি, মানে হয়তো যে অফিসারটা ছিল সে ভালো ছিল, যার কারণে হয়তো আমি ভালো সেবাটা পাইছি, হয়তো অনেকে হয়তো পাই নাই। আমার প্রত্যাশা হলো আমি যেরকম সেবাটা পাইছি সবাই যেন এই সেবাটা পায়। এ থানার একাধিক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে যমুনা নিউজকে বলেন, জিডিতেই সীমাবদ্ধ থানার কার্যক্রম। থানার বাইরে গিয়ে কাজ করতে এখনও ভয় পাচ্ছেন তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে 208 জনকে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত 29 আগস্ট এই বিষয়কে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশে উপজেলা থানা এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। 40তম BCS পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার কারণে যারা ক্যাডার পদে সুপারিশ প্রাপ্ত হননি এমন প্রার্থীদের মধ্য থেকে 208 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের 15 সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নরসিংদী জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য লিজন মোল্লাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে পৌর শহরের বাসাইল শাহী ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাসাইল এলাকায় ট্রমা সেন্টারে কাজ শেষে বাড়ি ফিরছিলেন লিজন মোল্লা। পথে দুর্বৃত্তরা তার পথ রোধ করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে ছুরিকাঘাতে হত্যা করে লিজনকে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে এবং কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। গাজার রাফা অঞ্চলের একটি টানেল থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছেন। জিম্মি নিহতের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েলের সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোয়ার্তুমির কারণেই প্রাণ দিতে হচ্ছে বন্দীদের, এমন অভিযোগ বিক্ষোভকারীদের। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে নিজ দেশের মন্ত্রিসভাতেও চাপে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। প্রায় 11 মাস ধরে জিম্মিদের উদ্ধারের দাবি নিয়ে রাজপথে ইসরায়েলিরা। হামাসের হাতে বন্দীদের ফিরিয়ে আনতে যুদ্ধবিরতি চুক্তি চায় তারা। শনিবার রাতেও পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। গাজায় তেল আবিবের আগ্রাসনে প্রায় 41,000 মানুষের প্রাণহানির পরও যুদ্ধবিরতি বিষয়ে নমনীয় নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নানা টালবাহানায় একের পর এক উদ্যোগ ভেস্তে গেছে তার কারণে। সবশেষ মিশরের কায়রোয় কোনো ফলাফল ছাড়াই শেষ হয় যুদ্ধবিরতি আলোচনা। এতে যখন ইসরায়েলের মানুষই চূড়ান্ত ক্ষুব্ধ, তখনই এলো 6 জিম্মির মৃত্যুর খবর। ইসরায়েলের সামরিক বিভাগ IDF জানিয়েছে, রাফার একটি টানেল থেকে উদ্ধার করা হয়েছে বন্দীদের মরদেহ। সেনারা সেখানে পৌঁছানোর কিছুক্ষণ আগেই হত্যা করা হয় তাদের। কয়েক ঘন্টা আগে আমরা মৃতদের পরিবারকে জানিয়েছি যে তাদের প্রিয়জনের মরদেহ রাফার টানেল থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী হামাসের সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে তাদের। দুর্ভাগ্যজনকভাবে আমরা পৌঁছানোর কিছুক্ষণ আগেই হয় হত্যাকাণ্ড। মৃতদের পরিচয় প্রকাশের পর দেখা যায় এদের মধ্যে একজন মার্কিনীয় রয়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জিম্মি মৃত্যুর খবরে আবারও সড়কে নেমে আসে ইসরায়েলিরা। রেলপথ অবরোধ করে চলে প্রতিবাদ আন্দোলন। নেতানিয়াহুর যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যানের কারণেই জীবন দিতে হচ্ছে জিম্মিদের, এমন অভিযোগ তাদের। যুদ্ধবিরতি চুক্তি ইস্যুতে উত্তপ্ত ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিও। দুদিন আগেই দেশটির নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে ব্যাপক বাকবিতণ্ডা হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।